প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমি নজরুল স্যার। আজকে আমরা নবম পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 1 নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে দুটি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, নবম গণিত, নবম রসায়ন। আজকে আমরা নবম পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে প্রথম ক্লাস করছি, অর্থাৎ পদার্থবিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট। কথা না বলিয়ে চলো ক্লাসটি শুরু করা যাক, তা না হলে ভিডিও অনেক বড় হয়ে যায়। অ্যাসাইনমেন্টটা এ ধরনের: স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি গাড়ি 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কাকে আটকে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। এটা ছিল আমাদের নির্ধারিত কাজ বা উদ্দীপক। এরপর আমাদেরকে কিছু প্রশ্ন করা হয়েছে। প্রশ্নগুলো হচ্ছে এ ধরনের: নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো, যা ক, খ, ঘ আকারে দেওয়া ছিল। ক ছিল নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো। খ, বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করো। গ, প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। ঘ, উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। এই ছিল আমাদের নির্ধারিত কাজ এবং তার সাথে সম্পর্কিত কতগুলো প্রশ্ন। এখন আমাদের যেই উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপকের আলোকে আমাদের এই যে নির্দিষ্ট কতগুলো কাজ দেওয়া আছে এই কাজগুলো আমরা সমাধান করব। চলো তাহলে কথা না বলে একটু সামনে এগোই। প্রথমে আমাকে বলছে নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো। সবাই লক্ষ্য করো, আমরা যারা পদার্থবিজ্ঞান পড়ি তারা অনেকেই বলি নিউটনের তৃতীয় সূত্রটি হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা সবসময় আমরা এভাবে পড়ে থাকি, কিন্তু তোমাদের জন্য একটু পরিবর্তন করে বলতে হবে। কিভাবে সেটা পরিবর্তন? অর্থাৎ তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে সেখানে এই সূত্রটিতে এই সূত্রটাকে একটু পরিবর্তন করে আর একটু সহজভাবে বলা হয়েছে। তোমাদের পাঠ্য বইয়ের সূত্রটি ঠিক যেভাবে এবার দেখো খ, বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, এর ব্যাখ্যা আমরা কি লিখেছি। কোন গতিশীল বস্তু যে ধর্মের জন্য অনন্তকাল সমবেগে বা সমদ্রুতিতে গতিশীল থাকতে চায়
তাকে তার গতি জড়তা বলে। এই গতি জড়তার কারণে গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ বন্ধ করা হলেও বস্তুটি কিছু সময় গতিশীল থাকে। অর্থাৎ আমরা জানি জড়তা বস্তু যে অবস্থায় আছে চিরকাল, অর্থাৎ তার গতির যে অবস্থা আছে সে যদি তার গতি যদি স্থির থাকে, অর্থাৎ তার গতি যদি শূন্য হয়, অর্থাৎ সে যদি স্থির থাকে তাহলে অনন্তকাল স্থির থাকতে চায়, অর্থাৎ তার গতিকে অর্থাৎ বেগকে শূন্য রাখতে চায়। আবার সে যদি গতিশীল থাকে তাহলে যে বেগে গতিশীল আছে সে চায় অনন্তকাল সেই বেগে সরল পথে গতিশীল থাকতে। বস্তুর এই যে তার গতি অবস্থা অক্ষুণ্ণ রাখতে চাওয়ার যে চেষ্টা তাকে আমরা জড়তা বা ইনারশিয়া বলে থাকি। তাহলে সেই ব্যাখ্যা থেকে আমরা বলতে পারি ঘূর্ণনরত অর্থাৎ গতিশীল বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করা হলে পাখাটি সাথে সাথে থেমে যায় না। এর কারণ পাখাটির গতি জড়তা। গতি জড়তার কারণে পাখাটি আরো কিছু সময় ঘুরতে থাকে বা ঘুরতে থাকার চেষ্টা করে, কিন্তু বাতাসের ঘর্ষণ বল বা পাখার নিজস্ব ব্যবস্থায় কিছু ঘর্ষণ বল উৎপন্ন হয় ও মাধ্যাকর্ষণ বলের কারণে পাখাটি ধীরে ধীরে থেমে যায়। এখানে আমাকে মোট কথা মনে রাখতে হবে, যেহেতু পাখা একটি গতিশীল বস্তু, সেও চাইবে তার গতিটাকে ধরে রাখতে, অর্থাৎ সে গতিশীল থাকতে চাইবে। এই গতিশীল থাকতে চাওয়ার পিছনে কারণটা হচ্ছে তার গতি জড়তা। এখানে মূল কথা হচ্ছে গতি জড়তার কারণেই পাখাটির এ ধরনের ঘটে। তাহলে আমি নোটটি যেভাবে সাজিয়ে দিয়েছি তোমরা ঠিক সেভাবে সাজিয়ে দেখাও। এখানে সম্পূর্ণ জড়তা বা স্থিতি জড়তা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, শুধু গতি জড়তার মাধ্যমেই তুমি প্রশ্নটির উত্তর দিবা। তোমার নির্দেশিকা সেভাবে বলা আছে। নির্দেশিকা বলা আছে গতি জড়তার আলোকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারা, অর্থাৎ গতি জড়তার মাধ্যমে তুমি এই পয়েন্টটাকে ব্যাখ্যা করতে পারছো কিনা সেটা তোমার টিচার দেখবে। সেখানে স্থিতি জড়তা বা সম্পূর্ণ জড়তার আর কোনো উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই। এবার গ অংশটি ছিল এরূপ, সঠিক সূত্র লিখে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে পারা। তোমার টিচার দেখবে তুমি গ অংশটি সমাধান করার জন্য সূত্রটিকে সঠিকভাবে লিখতে পারছো কিনা এবং সঠিক মান বের করতে পারছো কিনা। এটা মূল্যায়ন নির্দেশিকার মধ্যে তোমার টিচারের জন্য দেওয়া আছে, এই জন্য তোমার টিচার তোমাকে এভাবে মূল্যায়ন করবে। তাহলে শুরু করা যাক গ অংশটির সমাধান। কোন বস্তুর উপর প্রযুক্ত বল F, বস্তুর ভর m এবং বস্তুর ত্বরণ a হলে তাদের মধ্যকার সম্পর্ক বল ইকুয়াল ভর গুণন ত্বরণ, অর্থাৎ F ইকুয়াল ma, যা নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্র। এবার এই সূত্রের উপর ভিত্তি করে আমরা দেখব আমার উদ্দীপকে, অর্থাৎ আমাকে প্রদত্ত যে কাজটি দেওয়া আছে সেখানে কোন রাশিটির মান কত। দেখো, প্রথম গাড়ির ভর m ইকুয়াল, আমাকে এখানে গয়ের মধ্যে প্রশ্ন করছিল প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তাহলে এই যে রাশিটা আছে F ইকুয়াল ma, এখানে m হচ্ছে প্রথম গাড়ির ভর, এ হচ্ছে প্রথম গাড়ির ত্বরণ। এই ভর এবং ত্বরণের কি মান দেওয়া আছে সে মানটাকে আমরা প্রথমে সুন্দরভাবে উপস্থাপন করব। প্রথম গাড়ির ভর m ইকুয়াল 600 কেজি, ত্বরণ a ইকুয়াল 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রথম গাড়ির উপর প্রযুক্ত বল F ইকুয়াল ma ইকুয়াল 600 কেজি গুণন 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমান 120 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা জানি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার এককের পরিবর্তে নিউটন একক আসে, অর্থাৎ 120 নিউটন। তাহলে আমাদের এই প্রবলেমটিকে এইভাবে একটু সুন্দরভাবে গুছিয়ে আনসার করতে হবে। শুধু আমরা সৃজনশীল প্রশ্ন যেভাবে লিখে ফেলি সংক্ষেপে, ওরকম সংক্ষেপে লিখলে কিন্তু অ্যাসাইনমেন্ট হবে না।
তোমাকে অ্যাসাইনমেন্টটি একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করতে হবে। তোমরা এই পয়েন্টটা উঠিয়ে নাও আর তারপর আমরা সামনে অগ্রসর হচ্ছি। শব্দ কম। আশা করি এই অংশটুকু উঠাতে পেরেছ। সুতরাং প্রথম গাড়িটির উপর প্রযুক্ত বলের মান 120 নিউটন। এবার আসো ঘ অংশটির সমাধানের দিকে যাই। ঘ অংশটি ছিল এরকম: উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তোমার টিচার দেখবে উদ্দীপকের আলোকে আদি ভরবেগ ও শেষ ভরবেগ নির্ণয় পূর্বক বস্তুর উপর সঠিক বিপরীত দিকে সমান বল সঠিক, অর্থাৎ আদি ভরবেগ এবং শেষ ভরবেগ তুমি সঠিকভাবে নির্ণয় করতে পারছো কিনা, এবং তারপর তুমি তোমার নিজস্ব মতামত অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতার নীতিটিকে প্রমাণ করতে পারছো কিনা, তা তোমার টিচার দেখবে। এইভাবে তোমাকে মূল্যায়ন করবে। অর্থাৎ তোমাকে আদি ভরবেগ আগে নির্ণয় করতে হবে, শেষ ভরবেগ পরে নির্ণয় করতে হবে, অতঃপর সে দুটি সমান হলো কিনা তা দেখাতে হবে, অতঃপর তুমি সিদ্ধান্ত নিতে পারছো কিনা তা দেখাতে হবে। এইভাবে তোমার টিচার তোমাকে মূল্যায়ন করবে। তাহলে কাজটি আমাদের সমাধানের জন্য কিভাবে কাজটি করতে হবে আমি সাজিয়ে দিয়েছি, দেখো। দুটি বস্তু সংঘর্ষে লিপ্ত হলে পরস্পরের উপর বল প্রয়োগ করে তখন তাদের বেগের পরিবর্তন ঘটে, কিন্তু তাদের ভরের পরিবর্তন ঘটে না। বাইরে থেকে অন্য কোনো বল প্রযুক্ত না হলে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের কারণে সংঘর্ষের পূর্বে ও পরে তাদের ভরবেগের সমষ্টি অপরিবর্তিত থাকে। ইহাকে ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতা বলে। অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতা জিনিসটা আসলে কি, এটা তুমি এখানে আগে উপস্থাপন করবা সংজ্ঞা আকারে বা ছোট্ট ব্যাখ্যা আকারে। আমি এখানে বলেছিলাম দুটি বস্তু সংঘর্ষে লিপ্ত হলে পরস্পরের উপর বল প্রয়োগ করে, অর্থাৎ একটি বস্তু আরেকটি বস্তুর উপর যদি একটি বল প্রয়োগ করে তাহলে দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির উপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে বলটা প্রয়োগ করে তাকে আমরা সাধারণত ক্রিয়াবল বলি। আর তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির উপর মানে সমান কিন্তু দিকে বিপরীত এ ধরনের একটি বল প্রয়োগ করে, যাকে আমরা প্রতিক্রিয়া বল বলে থাকি। প্রথম বলটিকে ইংরেজিতে বলা হয় অ্যাকশন, দ্বিতীয় বলটিকে প্রতিক্রিয়া বলা হয়, দ্বিতীয় বলটিকে ইংরেজিতে বলা হয় রিঅ্যাকশন। অর্থাৎ সবসময় নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা আমরা জানি। এজন্য দুটি বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটির উপর একটি বল প্রয়োগ করে, ফলে দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে আরেকটি বল প্রয়োগ করে। এখন প্রথম বস্তুর প্রয়োগকৃত বলের দিক যদি ধনাত্মক ধরা হয় তাহলে দ্বিতীয় বস্তুর প্রয়োগকৃত বলের দিককে ঋণাত্মক ধরা হয়। আবার যদি দ্বিতীয় বস্তুর প্রয়োগকৃত বলের দিককে ধনাত্মক ধরা হয় তাহলে প্রথম বস্তুর প্রয়োগকৃত বলের দিককে ঋণাত্মক ধরা হয়। অর্থাৎ ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল মান সমান হয় কিন্তু দিক বিপরীত হয়। এই জন্য আমরা ক্রিয়া বলকে যদি F1 এবং প্রতিক্রিয়া বলকে যদি F2 দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখি F1 ইকুয়াল মাইনাস F2। এবার দেখো, প্রদত্ত তথ্য মতে
প্রথম গাড়িটি সংঘর্ষের পূর্বে স্থির অবস্থা থেকে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলে। অর্থাৎ প্রথম গাড়িটি কিন্তু স্থির অবস্থান থেকে 60 সেকেন্ড চলার পর অন্য একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খায় এবং প্রথম গাড়িটি 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলতেছে। তাহলে আমাদের এখন লক্ষ্য রাখতে হবে সংঘর্ষে লিপ্ত হওয়ার অর্থাৎ ধাক্কা খাওয়ার পূর্ব মুহূর্তে প্রথম গাড়িটির বেগ কত ছিল, সেই বেগটাকে আমাদের বের করতে হবে। সেই বেগটাই হবে সংঘর্ষের ক্ষেত্রে প্রথম গাড়ির আদিবেগ। এবার লক্ষ্য করো, সুতরাং গাড়িটির আদিবেগ যেহেতু গাড়িটি স্থির অবস্থান থেকে 60 সেকেন্ড চলছিল 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে, তাইলে আমাদের 60 সেকেন্ড পর তার বেগটা কত হবে সেটা আমরা বের করবো, এটা আমাদের টার্গেট। সুতরাং গাড়িটির আদিবেগ ইউ সমান 0, ত্বরণ এ সমান 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু গাড়িটি স্থির অবস্থান থেকে যাত্রা করেছিল এই জন্য তার আদিবেগ 0 আর তার ত্বরণ দেওয়া আছে। আর যেহেতু গাড়িটা 60 সেকেন্ড চলেছিল তাহলে সময় টি সমান 60 সেকেন্ড। এখন শেষ বেগ বি হলে অর্থাৎ 60 সেকেন্ড পর গাড়িটির বেগ যদি বি হয় তাহলে আমরা গতির সমীকরণ হতে পাই ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। এখন ইউ এর মান 0 বসিয়ে দিলাম, প্লাস এর মান 0.2 বসিয়ে দিলাম, একটা গুণ চিহ্ন দিয়ে অথবা 4 ইন্টু দিলে হবে, টি এর মান 60 বসিয়ে দিলাম, ক্যালকুলেটর দিয়ে প্রেস করলাম বা হিসাব করে দেখা গেল 12 মিটার পার সেকেন্ড হলো। 12 মিটার পার সেকেন্ড হলো। অর্থাৎ এটা হচ্ছে গতির সমীকরণ থেকে আমরা 60 সেকেন্ড পর প্রথম গাড়িটির বেগ কত হলো তা বের করলাম। এখন এই বেগটাই কিন্তু প্রথম সংঘর্ষের ক্ষেত্রে অর্থাৎ সংঘর্ষের ঠিক পূর্ব মুহূর্তে এই বেগটাই কিন্তু প্রথম গাড়ির আদিবেগ হয়ে যাবে। এখানে যদিও 60 সেকেন্ড পরে প্রথম গাড়ির আমরা শেষ বেগ বের করলাম ভি, এই শেষ বেগটাই কিন্তু প্রথম গাড়ির আদিবেগ হয়ে যাবে সংঘর্ষ ঘটার ক্ষেত্রে। দেখো আমি কি বলেছি, সুতরাং সংঘর্ষের পূর্ব মুহূর্তে প্রথম গাড়ির বেগ ছিল 12 মিটার পার সেকেন্ড। এই বেগ নিয়েই গাড়িটি পিকআপ ভ্যানে ধাক্কা খায় এবং উভয়ের বেগ পরিবর্তিত হয়। এই পয়েন্টটুকু উঠিয়ে নাও। এবার আসো আমাদের সংঘর্ষের পূর্বে এবং পরে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা একটু গাণিতিকভাবে দেখে নিই। সংঘর্ষের পূর্বে প্রথম গাড়িটির ভর আমরা জানি উদ্দীপকের মধ্যে প্রথম গাড়িটির ভর দেওয়া আছে 600 কেজি। তো আমরা জানি প্রথম গাড়িটির আমরা যেহেতু দুটি গাড়ি দেওয়া আছে, প্রথম গাড়ি এবং একটি পিকআপ ভ্যান, তাদের ভর ভিন্ন ভিন্ন। একটির ভরকে যদি আমি m1 দ্বারা প্রকাশ করি অপরটির ভরকে m2 দ্বারা প্রকাশ করব। আমরা যদি গাড়িটির ভর m1 ধরি পিকআপ ভ্যানের ভর m2 ধরবো। আবার আমরা যদি পিকআপ ভ্যানের ভর যদি m1 ধরি গাড়িটির ভর m2 ধরবো। আমরা কোন বস্তুটির ভর কত ধরতেছি তাতে কোনো সমস্যা নেই, সূত্রটা সঠিকভাবে লিখতে পারলেই হলো। তাহলে দেখো প্রথম গাড়িটির ভর m1 600 কেজি, আদিবেগ u1 সমান 12 মিটার পার সেকেন্ড। তুমি হয়তো কিছুক্ষণ আগে দেখেছো যে প্রথম গাড়িটি স্থির অবস্থান থেকে যাত্রা করেছিল, সেখানে আদিবেগ আমরা 0 ধরেছিলাম, কিন্তু সংঘর্ষের ক্ষেত্রে কিন্তু আদিবেগ হয়ে গেল 60 সেকেন্ড পর তার যে প্রাপ্ত বেগ হলো সেটা। সেখানে আমরা লিখবো আদিবেগ u1 12 মিটার পার সেকেন্ড। কিছুক্ষণ আগে আমরা দেখেছি 60 সেকেন্ড পর প্রথম গাড়িটির বেগ ছিল 12 মিটার পার সেকেন্ড। সেই 12 মিটার পার সেকেন্ডই সংঘর্ষের ক্ষেত্রে প্রথম গাড়িটির আদিবেগ হয়ে যাবে। তাহলে আদিবেগ u1 লিখলাম 12 মিটার পার সেকেন্ড। এবার পিকআপ ভ্যানের ভর m2 সমান 400 কেজি, আদিবেগ u2 সমান 0। কেন আদিবেগ u2 সমান 0 হলো? আমরা জানি পিকআপ ভ্যানটি স্থির অবস্থায় ছিল, তো স্থির বস্তুর বেগ 0, যে কোনো স্থির বস্তুর বেগ হয় 0। পিকআপ ভ্যানটি যেহেতু স্থির ছিল তাহলে তার বেগ 0, আর সেই বেগটা
সেই ব্যাগটাকে আমরা আদি ব্যাগ ধরে নিলাম। এজন্য লিখলাম পিকআপ ভ্যানের ভর M2 সমান 400 কেজি, আদি ব্যাগ U2 সমান 0। সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি কত হয় তাহলে? সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি M1U1 প্লাস M2U2। এবার M1 এর মান 600 গুণন U1 এর মান 12 প্লাস M2 এর মান 400 গুণন U2 এর মান 0 আমরা বসিয়ে দিলাম। এবার 600 গুণন 12 7200 প্লাস 400 গুণন 0 সমান 0। যোগ করলে হয় 7200 কেজি মিটার পার সেকেন্ড। আমরা জানি ভরবেগের সমষ্টি ভর এবং ব্যাগ এ দুটো গুণ করলে ভর হচ্ছে ভরের একক কেজি, ব্যাগের একক মিটার পার সেকেন্ড। সুতরাং ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। এই অংশটুকু উঠিয়ে নাও। এবার দেখো সংঘর্ষের পর উভয় গাড়ির মিলিত বেগ 7.2 মিটার পার সেকেন্ড। আমরা জানি সংঘর্ষ ঘটার ফলে একটি বস্তু আরেকটি বস্তুর উপর বল প্রয়োগ করে। এই বল প্রয়োগের ফলে এখানে একটি ক্রিয়া বল এবং একটি প্রতিক্রিয়া বল উৎপন্ন হয়। এই বল প্রয়োগের ফলে আমরা জানি বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুর বেগের পরিবর্তন ঘটে। সুতরাং এই ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের কারণে বস্তু দুটির বেগের পরিবর্তন ঘটে। যদি বেগের পরিবর্তন ঘটে তাহলে এখানে আমাকে কন্ডিশন দিয়েছে প্রথম গাড়ি এবং পিকআপ ভ্যান ধাক্কার পর আটকে গিয়ে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। এই জন্য আমরা লিখলাম সংঘর্ষের পর উভয় গাড়ির মিলিত বেগ 7.2 মিটার পার সেকেন্ড। সুতরাং প্রথম গাড়িটির শেষ বেগ V1। আমরা প্রথম গাড়িটির শেষ বেগকে যদি V1 ধরি তাহলে তার মান হবে 7.2 মিটার পার সেকেন্ড। আবার পিকআপ ভ্যানের শেষ বেগ V2 তাও হবে 7.2 মিটার পার সেকেন্ড। লক্ষ্য করে দেখো সংঘর্ষ ঘটার পূর্বে কিন্তু প্রথম গাড়ির বেগ ছিল 12 মিটার পার সেকেন্ড, আর সংঘর্ষ ঘটার পর প্রথম গাড়ির বেগ হয়ে গেল 7.2 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন হলো, অর্থাৎ এখানে বেগ হ্রাস হলো। কখনো বেগ হ্রাস হবে, কখনো কোনো বস্তুর বেগ বৃদ্ধিও পেতে পারে। আবার সংঘর্ষের পূর্বে প্রথম পিকআপ ভ্যানটি স্থির ছিল, তার বেগ ছিল 0, কিন্তু সংঘর্ষ ঘটার পর পিকআপ ভ্যানের বেগ বৃদ্ধি পেয়ে হলো 7.2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানেও বেগের পরিবর্তন হয়েছে। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে অবশ্যই কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুর বেগের পরিবর্তন ঘটে অথবা ঘটার চেষ্টা করে। ঘটে বস্তুর বেগের যে পরিবর্তন ঘটে তা আমরা এই উদাহরণ থেকে জানতে পারলাম। এবার বস্তুর বেগের পরিবর্তন হওয়ার চেষ্টা করে, অর্থাৎ বস্তুর উপর বল প্রয়োগ করা হলে সেই বল বস্তুটির বেগকে পরিবর্তন করার চেষ্টা করে। সেই বেগ কখনো পরিবর্তিত হয়, কখনো হয় না। কখন হয় না একটা উদাহরণ দেই। যেমন তুমি একটি দেয়ালের উপর, পাকা দেয়ালের উপর অনেক শক্তিশালী ভাবে, অর্থাৎ পাকা দেয়ালের উপর তোমার 2 হাত দিয়ে অনেক বল প্রয়োগ করতেছো দেয়ালটাকে সরানোর জন্য। দেয়ালটি আগে স্থির ছিল, অর্থাৎ তার বেগ ছিল 0। এখন তুমি বল প্রয়োগ করেছো কিন্তু তার বেগ তখনও দেয়ালটি স্থির, অর্থাৎ তার বেগের পরিবর্তন হয়নি। তোমার প্রযুক্ত বলটি দেয়ালের বেগ পরিবর্তন করার চেষ্টা করেছে কিন্তু পরিবর্তিত হয়নি। এই জন্য বলের সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে বল সেই বাহ্যিক কারণ যাহা বস্তুর গতি অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটানোর চেষ্টা করে। আচ্ছা, যাই হোক, আমরা আলোচনা চলে আসছি সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি। তাহলে সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি হবে M1 V1 প্লাস M2 V2। তাহলে M1 হচ্ছে কিন্তু প্রথম গাড়ির ভর, সেটা আমি কিছুক্ষণ আগে M1 এর মান দেখিয়েছিলাম 600 কেজি, এই জন্য এখানে আর আলাদা করে পরিচয় দিলাম না। তো M1 এর মান 600 বসিয়ে দিলাম, V1 এর মান 7.2 বসাইলাম, M2 এর মান 400 বসাইলাম,
v2 এর মান 7.2 বসাইলাম। তোমরা হয়তো বলতে পারো স্যার এখানে b1 b2 না লিখে একবারে প্রথম গাড়ির শেষ বেগ ও পিকআপ ভ্যানের শেষ বেগ v ইকুয়াল 7.2 মিটার পার সেকেন্ড লিখলে হবে না? হবে। সেটা আমরা ওই অঙ্কের অর্থাৎ সৃজনশীল অঙ্কের যখন সমাধান করতে যাব তখন সংক্ষিপ্তভাবে সেভাবে করি। তো এখানে এখন বিশ্লেষণ করে লেখাটাই যেহেতু অ্যাসাইনমেন্ট, সেহেতু একটু বিশ্লেষণ করে লিখলে ভালো হয়। তারপরেও যদি প্রথম গাড়ি এবং পিকআপ উভয়ের শেষ বেগ v ইকুয়াল 7.2 মিটার পার সেকেন্ড লেখে এবং এখানে v1 v2 না লিখে m1 প্লাস m2 ব্রেকেট দিয়ে তার বাইরে b এভাবে লিখলেও হবে। আচ্ছা, যাই হোক, আমরা ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্রটি রয়েছে m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2, সেই সূত্রটা এখানে দেখানোর চেষ্টা করতেছি, এই জন্য b1 b2 ব্যবহার করেছি। যাই হোক, মান বসিয়ে দিলে এখানেও আমরা পেলাম 7200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে কিছুক্ষণ আগে দেখলাম সংঘর্ষের পূর্বে অর্থাৎ সংঘর্ষ ঘটার ঠিক পূর্ব মুহূর্তে ভরবেগের সমষ্টি ছিল 7200 কেজি মিটার পার সেকেন্ড। আবার সংঘর্ষ ঘটার পরও ভরবেগের সমষ্টি পেলাম 7200 কেজি মিটার পার সেকেন্ড। সেখান থেকে আমি কি সিদ্ধান্ত নিতে পারি? অর্থাৎ সংঘর্ষ ঘটার পূর্বে আমি ভরবেগ নির্ণয় করতে পেরেছি কিনা এবং পরেও ভরবেগ নির্ণয় করতে পেরেছি কিনা, এই দুটা পয়েন্ট কিন্তু শিক্ষক দেখবেন, এই জন্য পৃথকভাবে বের করে নিতে হবে। দেখা যাচ্ছে প্রথম গাড়ি ও স্থির পিকআপ ভ্যানের সংঘর্ষের পূর্বে ও পরে ভরবেগের সমষ্টি অপরিবর্তিত রয়েছে। সুতরাং উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে। কারণ ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে আমরা বলেছিলাম একাধিক বস্তুতে অর্থাৎ একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, অর্থাৎ দুটি বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন তাদের একটি বস্তু অপর বস্তুর উপর বল প্রয়োগ করে, অর্থাৎ দুটো বস্তুই একে অপরের উপর বল প্রয়োগ করে। এই বল প্রয়োগের ফলে তাদের বেগের পরিবর্তন ঘটে, কিন্তু ভরের পরিবর্তন ঘটে না। এখন সংঘর্ষের ফলে অর্থাৎ সংঘর্ষের পূর্ব মুহূর্তে তাদের মোট ভরবেগ এবং সংঘর্ষের পর তাদের মোট ভরবেগ অপরিবর্তিত থাকে। সেটা যদি আমরা এই ধরনের উদ্দীপকের যে কোনো ঘটনায় যদি দেখাতে পারি যে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটি প্রমাণিত হয়। সুতরাং উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে। বাস, আমাদের অ্যাসাইনমেন্ট লেখা শেষ। আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে সকল অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার জন্য। সকল সম্মানিত দর্শকদের কাছে আবেদন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকুন, সবাই সুখে থাকুন।